আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 6 নিয়ে আমরা আলোচনা করব, স্বরধ্বনি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে উচ্চারণের সময়ে জীবের উচ্চতা অনুযায়ী, জীবের সম্মুখ অথবা পেছন অবস্থা অনুযায়ী, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন জীবের অবস্থান কোথায় থাকে, উচ্চতা কোথায় থাকে, কেমন থাকে, জীব কি সামনে থাকে নাকি মাঝখানে নাকি পেছন দিকে, ঠোঁট কেমন থাকে, সেটাকে খোলা থাকে নাকি বন্ধ থাকে, অর্ধ খোলা থাকে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে জীবের উচ্চতা দেওয়া আছে প্রথম দিকে, এদিকে জীবের উচ্চতাকে ভাগ করা হয়েছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। আর জীবের অবস্থান যেটা, সেটা হচ্ছে যদি জীব সামনে থাকে তাহলে সম্মুখ, মাঝখানে থাকলে মধ্য, পেছনে যদি থাকে জীব তাহলে পশ্চাৎ। আর ঠোঁটের উন্মুক্তি দেওয়া আছে যে কেমন থাকে, ঠোঁট কি খোলা থাকে নাকি বন্ধ থাকে নাকি কতটুকু খোলা থাকে, এটার উপর ভিত্তি করে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত আর বিবৃত দেওয়া আছে। এখন যদি বলা হয় রস্য ই, এই যে রস্য ই দেওয়া আছে, এই রস্য ই এর অবস্থান যদি আমাদেরকে বলে যে এর অবস্থান কোথায়, তাহলে আমরা বলবো যে জীবের উচ্চতা হচ্ছে আপনার উচ্চ, জীবের অবস্থান হচ্ছে আপনার সম্মুখ, আর ঠোঁটের উন্মুক্তি হচ্ছে আপনার সংবৃত। তো পরীক্ষা আসতে পারে যে রস্য ই এর ক্ষেত্রে জীবের উচ্চতা নিচের কোনটি বা উচ্চতা কেমন, তাহলে অপশনে যদি থাকে উচ্চ সেটা দিব। অথবা বলতে পারে যে এখানে দেওয়া আছে, আমরা যদি বলি রস্য উ দেওয়া আছে, রস্য উ এর ক্ষেত্রে বলতেছে যে যদি বলে জীবের অবস্থান কোথায়, তাহলে আমরা বলবো যে পশ্চাৎ দিকে। একইভাবে উ যদি দেওয়া থাকে, যদি বলে যে ঠোঁটের উন্মুক্তি কেমন, তাহলে আমরা বলবো কি অর্ধ সংবৃত। অথবা স্বর অ দেওয়া আছে, অ যদি থাকে তাহলে যদি বলে এটা কোথায় আছে, তাহলে আমরা বলবো যে এটা অর্ধ বিবৃত দেওয়া আছে ঠোঁটের উন্মুক্তি। আর যদি বলে জীবের উচ্চতা কেমন, তাহলে আমরা বলবো কি নিম্ন মধ্য দেওয়া আছে। একইভাবে সরায়া দেওয়া আছে, সরায়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে জীবের উচ্চতা কেমন, তাহলে আমরা বলবো যে নিম্ন। আর ঠোঁটের উন্মুক্তি কেমন, তাহলে বলবো বিবৃত। আর যদি বলে জীবের অবস্থান কোথায়, তাহলে আমরা বলবো যে এটা মধ্যখানে আছে, অর্থাৎ জীবের মধ্য। এভাবে এমসিকিউ এখান থেকে আসতে পারে। তো আমরা যদি নিচের দিকে আমরা আরও খেয়াল করে দেখি যে উচ্চারণের সময়ে জীব কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে, সেটার উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করছে, যেটা আমরা উপরে বললাম। সেটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। যেটা এটা এখানে দেওয়া আছে যে উচ্চ ক্ষেত্রে পড়ছে 2টা, রস্য ই এবং রস্য উ, এই যে দুইটা দেওয়া আছে। উচ্চ মধ্য পড়ছে আপনার 2টা, এ এবং উ। নিম্ন মধ্য পড়ছে এ এবং স্বর অ। আর নিম্ন পড়ছে আপনার স্বর আ দেওয়া আছে, ওইটা এখানে বলতেছে। জীবের পশ্চাৎ যেটা আমরা ওইখান থেকে চার্ট থেকে আমরা বলতে পারি, এখানে চার্টেরটা দেখে বলছে, উপরে যে চিত্র দেওয়া আছে সেটা দেখে ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে বলছে এখানে যে 4 ভাগে, সেটা হচ্ছে আপনার সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত বা দেওয়া আছে শুধু বিবৃত। এই যে দেওয়া আছে এখানে যে সংবৃত আছে কি রস্য ই এবং রস্য, সেটা আমরা উপরে যে চার্ট দেওয়া আছে সেটা দেখে আমরা বলতে পারি যে সংবৃত, ঠোঁটের উন্মুক্তি সংবৃত দেওয়া আছে, রস্য ই এবং রস্য দেওয়া আছে। তাই এই বক্সটা যদি আমরা দেখি, এই চার্টটা দেখলে আমরা নিচে যে লেখাগুলো আছে ওইখান থেকে আমরা বলতে পারি যে রস্য উ বা এ কোথায় আছে কোথায় নাই, এখানে ওইটাই বর্ণনা করছে। তো অনুনাসিক স্বরধ্বনি আমরা যদি বলি যে মৌলিক স্বরধ্বনিগুলি যে উচ্চারণের সময় যদি বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে, এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থা থাকে। অনুনাসিক স্বরধ্বনি বলতেছে যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে, এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় যদি কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়ে যায়। ওই যে নাক দিয়ে যে বায়ুটা বাতাসটা বের হয় সেটাকে বলা হয় অনুনাসিক বলা হয়, ওই ধ্বনিটাকে বলে অনুনাসিক বলা হয়। তাহলে নর্মালি যেগুলো আমরা মুখ দিয়ে বের হয়, কিন্তু কিছু কিছু শব্দ, কিছু কিছু বর্ণ আছে বা ধ্বনি আছে যেগুলো আমরা যখন উচ্চারণ করি তখন কিছু বাতাস নাক দিয়ে বের হয়, ওই সেটাকে অনুনাসিক বলা হয়। নাসিক মানে হচ্ছে আপনার নাক। তো স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের ক্ষেত্রে উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি স্বরবর্ণের ক্ষেত্রে যদি আমরা মানে বোঝাতে চাই যে সেটা যে অনুনাসিক, তাহলে আমাদেরকে এই যে সরয়া রস্যই দীর্ঘই আছে এইগুলো উপরে আমরা চন্দ্রবিন্দু দিতে হবে। চন্দ্রবিন্দু যদি দেই তাহলে আমরা উচ্চারণটা এভাবে করতে হবে যেন নাক দিয়ে বাতাসটা বের হইতেছে এরকম, তখন আমরা এটাকে বলবো যে অনুনাসিক। নর্মালি কিন্তু আমরা বলতেছি যে নর্মালি স্বরবর্ণ কিন্তু নর্মালি দেওয়া আছে যে মৌলিক স্বরধ্বনি মুখ দিয়ে বের হয়, কিন্তু স্বরবর্ণগুলোকে যদি আমরা অনুনাসিক বানাতে চাই তাহলে তাদের উপরে কী দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে। পরীক্ষা আসতে পারে যে নিচে কোনটা অনুনাসিক, তাহলে যে স্বরয়া যেটার মধ্যে দেখবেন যে চন্দ্রবিন্দু আছে সেটাকে আমরা অনুনাসিক বলবো। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে, মানে যদি অর্ধেক উচ্চারণ হয়, পুরোপুরি উচ্চারণ হয় না, সেটা অর্ধ স্বরধ্বনি বলা হয়। তাহলে আমরা পরীক্ষা আসতে পারে যে মানে পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কী বলে, অর্ধ স্বরধ্বনি। অথবা আসতে পারে যে বাংলা ভাষায়
অর্ধ স্বরধ্বনি কয়টা? আমরা বলবো যে 4টা। সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং উ দেয়া আছে সেগুলো। তো স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনি যেটা সেটাকে টেনে দীর্ঘ করা যায় না। পরীক্ষা আসতে পারে যে কোনটা উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, আমরা বলবো স্বরধ্বনি। আবার পরীক্ষা আসতে পারে নিচের কোন ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে টেনে দীর্ঘ করা যায় না, আমরা বলবো কি অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই, হ্রস্ব এ এবং উ। তো এখানে দেওয়া আছে দেখেন, যেমন চাই শব্দের 2টি স্বরধ্বনি আছে। একটা হচ্ছে চ সাথে আকার দেওয়া আছে, যেটা হচ্ছে সরায়া, আর আছে হ্রস্ব ই আছে। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি আর হ্রস্ব ই হলো অর্ধ স্বরধ্বনি। কেন অর্ধ? আমরা জানি অর্ধ হচ্ছে 4টা, সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং উ যেটা সেটা। একেবারে লাউয়ের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন যে লাউয়ের ক্ষেত্রে ল সাথে আকার আছে, যেটা হচ্ছে সরায়া, আর হ্রস্ব আছে। তাহলে সরায়া তো হইলো পূর্ণ স্বরধ্বনি আর হ্রস্ব কিন্তু অর্ধ। এই জায়গায় আছে হ্রস্ব হয়েছে অর্ধ, তাহলে অর্ধ যদি হয় তাহলে দুইটা মিলে হয়েছে। দ্বিস্বর দেওয়া আছে, দ্বিস্বর ধ্বনি হচ্ছে কি, যদি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে সেটা হচ্ছে দ্বিস্বরধ্বনি বলা হয়। অর্থাৎ যদি একটা থাকে আপনার, যদি একটা পূর্ণ স্বরধ্বনি থাকে আর একটা অর্ধ স্বরধ্বনি থাকে, তাহলে দুইটা মিলা হবে আপনার দ্বিস্বর, মানে দ্বিস্বরধ্বনি বলা হয়। যেমন দেখেন লাউ, একটু আগে বলছিলাম লাউয়ের ক্ষেত্রে ল সাথে আকার আছে মানে সরাইয়া, পূর্ণ স্বরধ্বনি, আর হ্রস্ব হচ্ছে আপনার অর্ধ। অর্ধ কেন? আমরা যেন অর্ধ হচ্ছে 4টা, সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব এ এবং উ। এখানে যে হ্রস্ব ই দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে আপনার হ্রস্ব উ এবং এ উ, এই যে এই 4টাকে বলা হয়। তাহলে যদি একটা পূর্ণ স্বরধ্বনি থাকে আর এই 4টার মধ্যে একটা থাকে, তাহলে আমরা বলবো দ্বিস্বরধ্বনি বলবো। যেমন দেখেন আই দেওয়া আছে সরাইয়া এবং হ্রস্ব ই। যেমন দেখেন তাই, নাই। নাইয়ের ক্ষেত্রে দেখেন দন্তন্যর সাথে আকার আছে, যেটা সরাইয়া, পূর্ণ স্বরধ্বনি, আর হ্রস্ব ই হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি। কেন হ্রস্ব অর্ধ স্বরধ্বনি? কারণ আমরা জানি 4টা বর্ণকে অর্ধ স্বরধ্বনি বলা হয়, সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং উ। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে দেওয়া আছে দাউ দেওয়া আছে বা যাও, যাওয়ের ক্ষেত্রে খেয়াল করেন অন্তস্থ জ সাথে আকার আছে, যেটা সরাইয়া, আর উ আছে। তো সরাইয়া তো হচ্ছে আপনার পূর্ণ স্বরধ্বনি আর উ হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি। এভাবে দুইটা মিলাইয়া হইছে দ্বিস্বরধ্বনি বলা হয়। বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যেমন ওই এবং ও, এই দুইটাই কিন্তু আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে আপনার দ্বিস্বরধ্বনি। কেন? আবার দেখেন এখানে বলতেছে যে বাংলা বর্ণমালায় দুইটা দ্বিস্বরধ্বনি আছে, যেটা হচ্ছে গিয়া ওই এবং ও। কেন? আমরা যদি ওই রে ভাঙি তাহলে অ যুগ হ্রস্ব ই পাবো, আর ও রে বাংলে অ যুগ হ্রস্ব উ পাবো। তাহলে খেয়াল করে দেখেন এটাকে কেন বলা হয়। আমরা বলতেছি যে ওই যে ওই যেটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে ওই রে আমরা যদি ভাঙি সেটা হবে অ প্লাস হ্রস্ব ই, ওই। তাহলে দেখেন অ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর হ্রস্ব হচ্ছে অর্ধ স্বরধ্বনি, তো দ্বিশত হয়েছে। ওর যদি আমরা ভাঙি ও হবে অ প্লাস হ্রস্ব উ, তাহলে অ তো হচ্ছে আপনার পূর্ণ আর হ্রস্ব তো হচ্ছে অর্ধ। কেন? আমরা উপরে পড়ছি যে অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব এ উ। তাহলে দেখা গেল যে বাংলা স্বরবর্ণের ওই এবং ও এটা হচ্ছে দ্বিস্বরধ্বনি। কেন? এটার মধ্যে অ এবং হ্রস্ব পাই, আর একটার মধ্যে ও এর মধ্যে অ প্লাস হ্রস্ব পাই। তাহলে দেখা গেলো একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে অর্ধ, এই কারণে ওই এবং ও দুইটা দ্বিস্বর বলা হয়। তো বলতেছে ওই এর মধ্যে দুইটি ধ্বনি আছে, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, ওই। আর একইভাবে ও এর মধ্যে আছে সেটা হচ্ছে ও প্লাস হ্রস্ব। আচ্ছা, এখানে দেওয়া আছে, আমরা যদি খেয়াল করে দেখি, নর্মালি আগে দেওয়া ছিল অ প্লাস হ্রস্ব ছিল বিভিন্ন বইয়ে, আর অ প্লাস হ্রস্ব ছিল, কিন্তু এই বইয়ে দেওয়া আছে ওই রে এরা বাঙাইছে এভাবে উ প্লাস হ্রস্বই দেওয়া আছে, তাহলে হচ্ছে ওই হচ্ছে এখানে। একই কথা, আগের বইগুলোতে অ প্লাস হ্রস্ব ছিল, অ প্লাস হ্রস্ব ছিল, কিন্তু এখন দেয়া আছে কি, এখন দেয়া আছে আপনার এই যে ওই রে বাংলা পাবো আমরা উ, আর একটা পাবো হ্রস্বই, ওই। আর ওরে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো উ আর হ্রস্ব পাবো। তাহলে দেখা গেল উ হচ্ছে আপনার পূর্ণ, মানে সম্পূর্ণ পূর্ণ স্বরধ্বনি, আর হ্রস্বই বা হ্রস্ব হচ্ছে আপনার অর্ধ, তাই সেটা দ্বিস্বর বলা হয়। তাহলে এখন এখানে দেওয়া আছে ওইরে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ওইরে বাংলে উ প্লাস হ্রস্বই পাবো। এই ওইরে বাংলা আমরা পাবো উ প্লাস হ্রস্বই। আর যদি আমরা ওরে ভাঙি তাহলে সেটা হবে উ প্লাস হ্রস্ব পাবো। তাহলে ও হচ্ছে আপনার পূর্ণ, আর হ্রস্বই আর হ্রস্ব হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি, দুইটা মিলে হচ্ছে আপনার দ্বিস্বরধ্বনি বলা হয়।
তো এখানে অনুশীলনী দেওয়া আছে যেগুলো, এগুলো আমরা প্র্যাকটিস করব, কারণ এগুলো থেকে বিভিন্ন পরীক্ষা আসে। পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি যেটা, সেটা নিয়ে আলোচনা করব।